আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় ভয়াবহ ভূমিকম্প ঝুঁকিতে দেশ। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ভূমিকম্প ও ভূতত্ত্ব প্রকৌশল বিশেষজ্ঞ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ইশরাত ইসলাম। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি স্যারকে দিয়েই শুরু করতে চাই। ভয়াবহ ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ, এই হেডলাইনগুলো আমরা অনেক দিন ধরেই শুনছি। সম্প্রতি আমরা একটি গবেষণা প্রতিবেদন দেখতে পেয়েছি, সেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিদেশি কয়েকটি প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি গবেষণাটি করা হয়েছে। তারা 2 বছর ধরে একটি গবেষণা করেছেন। আমি আলোচনায় যাবার আগে আমি সেই গবেষণার কিছু অংশ উল্লেখ করতে চাই। চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চল বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও দেশি বিদেশি একদল গবেষকের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে চট্টগ্রাম উপকূলীয় ফল্টে দীর্ঘদিন ধরে ভূতাত্ত্বিক চাপ জমা হচ্ছে এবং এটি ভবিষ্যতে শক্তিশালী ভূমিকম্পের কারণ হতে পারে। একই সঙ্গে বাংলাদেশের এই অঞ্চল ছাড়াও ভারতের আগরতলা এবং মিয়ানমারের উপকূলীয় আরাকান শহরও এই ঝুঁকির মধ্যে রয়েছে। গবেষক দল ভূতাত্ত্বিক গঠন, নদীর প্রবাহ, পাহাড়ি ঢাল এবং ভূপৃষ্ঠের ফাটল বিশ্লেষণের মাধ্যমে টেকটনিক সক্রিয়তার মাত্রা নির্ধারণ করেন। এতে দেখা যায় ইন্দো বার্মা রেঞ্জ এবং চট্টগ্রাম ত্রিপুরা ভাঁজ অঞ্চলে ভারতীয় প্লেট ও বার্মা প্লেটের পারস্পরিক ক্রিয়ার ফলে ক্রমাগত চাপ সৃষ্টি হচ্ছে। এই চাপের ফলে প্রতি বছর প্রায় 5 মিলিমিটার করে ভূপৃষ্ঠে সংকোচন ঘটছে এবং দীর্ঘমেয়াদে বিপুল শক্তি জমা হচ্ছে। আরও বিস্তারিত আছে, সেই বিষয়টি আমি আপনার কাছে জানতে চাই। স্যার, আপনার কাছে কি মনে হয় এই গবেষণার যে তথ্য উপাত্ত আমরা দেখছি, বা এর পরবর্তীতে আসলে কি কনসিকুয়েন্স হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে এই ধরনের স্টাডি তো আসলে আমরা অনেকেই করেছি। হয়তো আমাদের বাংলাদেশে কিছু হতে কিছু কলম্বিয়া ইউনিভার্সিটিও এই ধরনের কিছু স্টাডি করেছে। ওরা বলেছিল এক সময়, এখন তো 5-10 বছর আগে, যে পুরো বাংলাদেশের মাঝখান দিয়ে একটা 9 ম্যাগনিটিউড আর্থকুয়েক হতে পারে, যার ফলে পুরো বাংলাদেশই। হ্যাঁ, তো এগুলোর থেকে আমি মনে করি যে আমাদের একটু হিস্ট্রির দিকে তাকানো উচিত। হিস্ট্রি যদি আমরা দেখি, দেখবেন যে 1762 সালে যে জায়গাটার কথা বলছে আরাকান, 8.5 ম্যাগনিটিউড আরাকান আর্থকুয়েক হয়েছে। এবং রিসেন্টলি 2013-তে ইউনিভার্সিটি অফ বার্কলেতে এটার উপর একটা পিএইচডি করেছে ডক্টর ওয়াং। আপনি যদি ইন্টারনেট গুগল করেন দেখবেন যে প্রচুর তথ্য পাওয়া যায় এখানে। তো ওইটার মেইনলি এফেক্টেড 1762 সালে যে আর্থকুয়েকটা আরাকানে হয়েছে, সেটা সেন্ট মার্টিনস দ্বীপ থেকে আরও 200 কিলোমিটার ডাউনে রামরি আইল্যান্ডে হয়েছে। এবং ওই আর্থকুয়েকটার ফলে কিন্তু 1762-তে আর্থকুয়েকে হয়েছে, সুনামিও জেন্ট হয়েছিল। সেটার মানে কি বলে ছাপ কিন্তু পাওয়া যায় চিটাঙ্গি হিল ট্র্যাক্স এলাকায়। তো ওই আর্থকুয়েকটা কিন্তু মেইনলি আরাকান এবং আমাদের নোয়াখালী পর্যন্ত এলাকায় আসলে ক্ষতিগ্রস্ত হবে, হিস্ট্রিক্যালি তাই বলে, অতীত সময় তাই হয়েছে। এছাড়া আমাদের আছে 1869 সালে কাছাড় আর্থকুয়েক। এটা কিন্তু আমাদের বাংলাদেশের সিলেট এবং ইন্ডিয়ার কাছাড় এই এলাকায় এফেক্ট করেছিল এবং প্রায় 10 জন লোক তখন মারা যায়। এখন এই হিস্ট্রিক্যাল আর্থকুয়েকগুলো দেখবেন লোক সংখ্যা খুব কম মারা যায়, কারণ তখন এরকম পাকা দালান ছিলই না। পাকা দালান ভেঙে কিন্তু মানুষ মারা যায়, মাটির বাসা বা কাঁচা বাসা কিন্তু মানুষকে হতাহত করে না। সেই জন্য আমাদের এখন কিন্তু আমরা অনেক ঝুঁকিতে, কারণ এখন আমাদের এক্সপোজার অনেক বেশি, পাকা দালান অনেক বেশি। এরপর আছে 1885 সালে 7.1 ম্যাগনিটিউডের, যেটার জন্য যমুনা ব্রিজ ডিজাইন করা হয়েছিল। এটা বগুড়ার কাছাকাছি, মানে সিরাজগঞ্জে হয়েছিল। সিরাজগঞ্জ আমাদের একটা ডিস্ট্রিক্ট। তার মানে দেখেন 1762 সালটা হচ্ছে যে বড় আর্থকুয়েক, সেটা নিচের দিকে আরাকানে। 1869 সালে কাছাড় সিলেট। 1885 সালে যে আর্থকুয়েকটা, সেটা হচ্ছে আমাদের মাঝামাঝি জায়গায়, অর্থাৎ বাংলাদেশের মাঝখান বগুড়া, এদিকে মধুপুর পর্যন্ত এফেক্টেড। এরপর একটা বড় আর্থকুয়েক হয়েছিল 1897 সালে, এটা 8.1 ম্যাগনিটিউড আর্থকুয়েক, যেটা আমাদের ঢাকা থেকে 230 কিলোমিটার উপরের দিকে বলতে পারেন আসাম এলাকায় হয়েছিল। এবং তখন 1542 জন লোক মারা যায়। বাংলাদেশে মারা যায় 542 জন, আর ইন্ডিয়ান পার্টে মারা যায় 1000 জন, এবং ঢাকায় প্রায় 20 জন মারা যায়। এবং নবাব আহসানুল্লাহ প্রায় 20 দিন তাঁবুতে ছিলেন। তার মানে ওনার বাসাটা পার্শিয়াল কলাপস করেছে, এটা ছবি আছে আমাদের কাছে। এখন দেখেন তখন যে 8.1 ম্যাগনিটিউডের আর্থকুয়েকে পুরো ঢাকার পপুলেশন তখন ছিল 90,000। কিন্তু হিস্ট্রিক্যালি ঢাকা কিন্তু বাংলাদেশের ক্যাপিটাল ছিল। 1600 সালেও ঢাকার পপুলেশন ছিল 5 লাখ। কেন 1900 সালে বা 1900 মানে ওই শেষের দিকে, 1900 সালের শেষের দিকে এত কম? কারণ ঢাকা থেকে ক্যাপিটাল অলরেডি মুর্শিদাবাদে শিফট হয়ে গেছে। সেই জন্য আমরা লাকি ছিলাম যে 90,000-এর মধ্যে হয়তো 15 জন মারা গেছে বা 20 জন মারা গেছে। সব মারা গেছে কি পাকা দালান ভেঙে, নবাব আহসান মঞ্জিল ভেঙে গেছিলো, যেগুলো নীলকুঠি, সেগুলো ভেঙে মারা গেছে। এরপর হয় 1918 সালে 7.6 ম্যাগনিটিউড আর্থকুয়েক, এইটাও কিন্তু সিলেটের চা বাগান এফেক্ট করছিল। আর লাস্টে বড় যে আর্থকুয়েকটা হয় সে 1930 ধুবড়ি আর্থকুয়েক,
রংপুর এবং তার উপরে এলাকাগুলো এফেক্টেড। এখন এই সবগুলো আর্থকুয়েক যখন ঘটেছে তখন দেখা যায় যে হাতে গোনা পাকা দালান ছিল হয়তো 10টা বা 15টা বা 20টা। এখন ঢাকার কথা যদি বলি যে 1897 সালে আর্থকুয়েকে ঢাকা ছিল পাকা দালান 15 বা 20টা, তার মধ্যে 20 জন মারা গেছে, ভবন চাপা পড়ে। এখন সেখানে ঢাকার রাজুকের এলাকায় বলা হচ্ছে রাজুক প্রায় 1500 স্কোয়ার কিলোমিটার, এক্স্যাক্টলি 1530। ঢাকায় পাকা দালান 21 লাখ বাসা আছে, তার মধ্যে পাকা দালান বলছে 4 তলার উপরে 6 লাখ। এখন একটা বড় ভূমিকম্প যদি এখন আসে, আমরা রিসেন্টলি জানি যে 2023-এ কিন্তু ব্যাক টু ব্যাক 2টা 7.5 ম্যাগনিটিউড আর্থকুয়েক হয়েছে টার্কিতে। দেখা গেল প্রায় কয়েক হাজার ভবন ভেঙে প্রায় 50,000 লোক মারা গেছে টার্কির একটা শহর, যেটা কিন্তু টার্কির মেইন ক্যাপিটাল থেকে ফার অ্যাওয়ে। এখন আমাদের অবস্থা কিন্তু সেরকম যে আমরা আসলে টার্কির মেইন ক্যাপিটালগুলো কিন্তু অনেক আর্থকুয়েক মানে রেজিস্ট্যান্ট শহর, মানে ভবনগুলো ভূমিকম্প সহনীয়ভাবে তৈরি করা। কিন্তু ঢাকায় কি ভবনগুলো সহনীয় করা? এই যে 4 লাখ, আমি বলছি যে 6 লাখ ভবন ঢাকায় 4 তলার উপরে আছে, দেখা যাবে যে 35%। আমাদের একটা রিসেন্ট স্টাডি, যেটা আসলে উনিও আমরা একসাথে কাজ করেছি, রাজুকের আওতায় আমরা 3,500 স্কুল বিল্ডিং চেক করেছি। দেখা গেছে স্কুল বিল্ডিংয়ের মধ্যে 40% ভবনই খারাপ পেয়েছে ঢাকার সব। তার আগে আমরা দেখেছি রানা প্লাজার কারণে আমরা ভবন চেক করেছি 3,500 ফ্যাক্টরি বিল্ডিং, ওখানেও দেখা গেছে 35% খারাপ। তার মানে এভারেজে বলা যায় ঢাকার যে বিল্ডিং যে স্ট্রাকচার, তার 40% বিল্ডিং ভূমিকম্প সহনীয় না। আরও 40% মতো মিলে আরও ভবন হয়তো কম হতে পারে, কিন্তু আমাদের মানে বিল্ডিং বাই বিল্ডিং চেক করে বলতে হবে কোনটা সহনীয় কোনটা সহনীয় না। এবং মোটামুটি এটার যে প্রসিডিওর সেটা কিন্তু আমাদের জানা আছে। এখন আপনি যে প্রথম যে প্রশ্নটা করলেন, তার মানে আমাদের এখানে কিন্তু হিস্ট্রিক্যালি দেখা যাচ্ছে এরকম 6টা বা 7টা বড় ভূমিকম্প হয়েছে, এবং এগুলা সবগুলাই কিন্তু বড় দুর্যোগের সমান, কারণ সবগুলো 7 ম্যাগনিটিউড। যেটা দেখা গেল যে টার্কিতে এই ম্যাগনিটিউড আর্থকুয়েকে কিন্তু 50,000 লোক মারা গেছে, ভবন ভেঙে যায়। এখন আমরা আরেকটা জাস্ট সিনারিও জাস্ট বলে শেষ করি আপাতত। সেটা হচ্ছে 2010-এ 2টা ব্যাক টু ব্যাক আর্থকুয়েক হয়েছে। একটা হচ্ছে চিলি, আরেকটা হচ্ছে হাইতি। হাইতি আর্থকুয়েক হচ্ছে 7.3 ম্যাগনিটিউড, চিলি হচ্ছে 8.8। হাইতি আর্থকুয়েকে মারা গেছে 3 লাখ, ছোটো আর্থকুয়েক কিন্তু রিলেটিভলি। চিলিতে মারা গেছে 500 জন। একটাই কারণ, বিল্ডিং কোড এনফোর্সমেন্টে চিলির জুড়ি নেই। চিলি একদম অন্যতম ওয়ার্ল্ডের, এবং যেহেতু 1960 সালে ওদের একটা বড় আর্থকুয়েক হচ্ছে, ইকোনমিক্যালি ওরা সাউন্ড, তারা বিল্ডিং কোড এনফোর্স করছে, তার ফলে কিন্তু মানুষের হতাহতের সংখ্যা, ওদের কিন্তু 1 লাখ 2 লাখ হতে পারত 8.8 ম্যাগনিটিউডে, কিন্তু মারা গেছে 500 জন। সেখানে হাইতিতে কোনো বিল্ডিং কোড নাই, একটা 7.3 ম্যাগনিটিউড যেটা 8.8 থেকে প্রায় 800 গুণ শক্তি কম, মানুষ মারা গেছে প্রায় 3 লাখ। জি স্যার, আমি আপনার কাছে আবারও আসবো। আমি আপনার কাছে আসতে চাচ্ছি, একটি কথা আমরা ইনফরমেশন শুনছিলাম স্যারের কাছ থেকে যে 1762 সালে যে ফল্ট ছিল দক্ষিণাংশে ভয়াবহ ভূমিকম্প সুনামি হলেও উত্তরাংশে দীর্ঘদিন ধরে বড় কোনো ভূমিকম্প হয়নি, ফলে ওই এলাকায় দীর্ঘ সময় ধরে ভূগর্ভে বিপুল পরিমাণ শক্তি সঞ্চিত হয়ে আছে। মানে আমরা কি মানে পাওনা হয়ে আছে আর কি, আমরা যে কথাটা শুনি যে ফল্টের কারণে, সেটি কবে কখন কোন সময় হতে পারে আমরা জানি না কেউ, তবু কোনো কি একটা হিসাব কি আছে? এইটা আসলে প্রফেসর আনসারি ভালো বলতে পারবে। এগুলো আসলে কোনো জাস্ট প্রবাবিলিটি থেকে বলা হয়, কিন্তু ওইভাবে আসলে আমরা কখনো বলতে পারবো না যে এটা কখন হবে। কিন্তু বাংলাদেশকে অবশ্যই, যেহেতু একটা ধারণা করা হয় যে 100 বছরের মধ্যে বড় বড় ভূমিকম্পগুলো ফেরত আসে, এবং সেই সময়টা আসলে আমাদের হয়ে গেছে, কিন্তু একেবারে নিশ্চিতভাবে বলার কোনো তথ্য প্রযুক্তি এখনো আমাদের নাই। যদি আমরা জানি না, যদি হয় সেক্ষেত্রে আসলে আমাদের পরবর্তী অবস্থা কি হতে পারে, সেই প্রস্তুতি আমরা এখন থেকে কেমনভাবে নেওয়া যায়? প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমি বলবো যে এটা আসলে যদি আমি আমাদের সরকারি পর্যায়ে বলি, এবং যেহেতু অনেক গবেষণা হচ্ছে এবং বহু কাজ আসলে ঢাকা শহর বা অন্যান্য কতগুলো শহরকে নিয়েও হয়েছে, সেখানে কিন্তু প্রতিনিয়তই বলা হচ্ছে যে এরকম একটা ভূমিকম্পের জন্য প্রস্তুতি আমাদের নিতে হবে। এবং বিশেষত আমি বলবো যে ভূমিকম্পের ধাক্কাটা না খাওয়া পর্যন্ত কিন্তু আমরা অতখানি অ্যাওয়্যার হই না, এবং সেই ধাক্কা কিন্তু অলরেডি আমরা কিছুদিন আগে আমরা পেলাম। কারণ আমাদের কিন্তু ওই অতীতের সেই 100 বছর আগের মেমোরি তো আমাদের কাছে নাই, বা ইভেন এই জেনারেশন বলতেও পারছে না। এবং তখন আমাদের যেই এক্সপিরিয়েন্সটা হয়েছে, মানুষ যেই পরিমাণে প্যানিকড হয়েছে, এবং আসলে তো ভবন ভেঙেও গেছে, মারা গেছে, এই এখন কিন্তু আর আমাদের, যেহেতু আমাদের সকল পরিকল্পনাগুলোতে পলিসিগুলোতে বলা আছে যে কি করতে হবে, এখন ওইটাকে কার্যকর করাটা হলো আমাদের সবচেয়ে জরুরি। কারণ ওই যে আমরা কিন্তু বলতে পারবো না যে আসলে কবে হবে ভূমিকম্প, কিন্তু প্রস্তুতিটা থাকতে হবে। একটা হলো আমাদের একেবারে জাতীয় পর্যায়ে, শহরগুলো পর্যায়ে, এবং আরেকটা হলো একেবারে ওয়ার্ড লোকাল এরিয়াতে, কমিউনিটি লেভেলে, এবং জনগণকে অ্যাওয়্যার থাকতে হবে। যে বিষয়টা আসছিল যে
আমাদের তো এত ভবন, এই যে বলা হলো 6 লাখ ভবন, তার মধ্যে একটা বড় পার্সেন্টেজ আসলে ভূমিকম্প সহনীয় না। এই সহনীয় না থাকাটার কারণ কি? কারণ আমরা একজন ভবন মালিক হিসাবেও বা একটা ডেভেলপার বলি, ভবন মালিক বলি, আমরা কিন্তু ভূমিকম্পের এই যে বিরাট বিপদটা, এটাকে কিন্তু আসলে আমরা ওই ব্যাপারে অ্যাওয়্যার হচ্ছি না। আমরা হয়তো কিছু সাশ্রয় করার জন্য প্রপারলি আমরা ইঞ্জিনিয়ারিং ডিজাইন করলাম না, ভালো মেটেরিয়াল ব্যবহার করলাম না, যেভাবে করা উচিত ডিজাইনটা সেভাবে করলাম না। সুতরাং এখানে কিন্তু একটা ব্যক্তি থেকে শুরু করে গোষ্ঠী সকলেরই কিন্তু এখানে দায়িত্ব আছে, এবং আমার কাছে মনে হয় সেই দায়িত্বগুলা কি করতে হবে কাগজে কলমে সেগুলা বলা আছে। বিএনবিসি হয়েছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020 আছে, ওখানে বলা আছে। কিন্তু আমাদের বিএনবিসি আমরা ব্যক্তি পর্যায়ে ওটা মানতে হবে, আমরা অনেকে হয়তো জানি না। প্রফেশনালরাও আসলে অনেক ক্ষেত্রে ওইটা কতখানি মেনে চলেন। এবং আমি যদি বলি একটা সিটি লেভেলে কোনো অথরিটি আসলে ওইভাবে নাই, কিন্তু বিল্ডিং রেগুলেটরি অথরিটি হয়েছে আমাদের, কিন্তু ওইটার কার্যক্রম এখনো শুরু হয় না। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র তো এটা শহর কেন্দ্রিক না, এখন কিন্তু আমাদের গ্রামে গঞ্জে ওইটা আরও ভয়ানক। গ্রামে গঞ্জে সব জায়গায় ভবন হচ্ছে এবং সেগুলা একেবারেই ভূমিকম্প সহনীয় বা ওই যেইভাবে করা উচিত সেটা কিন্তু করা হচ্ছে না। জি আপা, আমি আপনার কাছে আবারও আমি স্যারের কাছে আসতে চাই। স্যার, আপা বলছেন যে বিভিন্ন সময় সরকারকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়, সেই অনুযায়ী তারা কাজ করছেন কিনা সেটি দেখার দায়িত্ব নিশ্চয়ই কর্তৃপক্ষ আছেন। আপনাদের পক্ষ থেকে কোন কোন পরামর্শগুলো থাকে আসলে যে ভূমিকম্প প্রস্তুতির জন্য বা মোকাবেলায় কি করতে পারি? আসলে দুইটা জিনিস এখানে একটু খেয়াল রাখতে হবে, যে নতুন ভবনের জন্য হচ্ছে বিল্ডিং কোড মেনে ভবন তৈরি করা, যেটা অনেক ইজি, কিন্তু সেটা এনফোর্স করার দায়িত্ব অলরেডি আপনি বলছেন যে বিবিআরের বা রাজুককেও, বিবিআরের যদি এখন অবস্থান নাও থাকে বা রাজুকের কিন্তু এটা দায়িত্ব আছে। হ্যাঁ, কারণ ঢাকা শহরের রাজুক অন্যান্য সিটিতে যেরকম কেডিএ হচ্ছে খুলনাতে, সিডিএ হচ্ছে চিরাঙে, তো দেখা যায় যে ওরা এটা এনফোর্স করতে পারছে না। কেন পারছে না সেটা আমি এখন আসছি না, কিন্তু পারছে না। দ্বিতীয় জিনিস হচ্ছে যে দেখেন, এক্সিস্টিং স্ট্রাকচারও কিন্তু বিশাল কাজ। এক্সিস্টিং স্ট্রাকচারে হচ্ছে ভবনটাকে চিহ্নিতকরণ করা, যে কোনটা ভালো কোনটা খারাপ, সেই অনুযায়ী আপনি কোনটাকে মজবুতিকরণ করবে। তার মানে এখানে কিন্তু সরকার অনেক পদক্ষেপ নেওয়ার ব্যাপার। এখন দেখা যাচ্ছে যে গত রানা প্লাজার পরে এইটা আমরা বারবার বলেছি, রানা প্লাজার পরে একটা কমিটি হয়েছিল প্রফেসর জামিল রেজা চৌধুরী স্যারকে নিয়ে, এবং তখন বলা হয়েছিল যে ঢাকাতে আমরা কাজটা শুরু করা হচ্ছে। ঢাকাকে 8টা জোন ভাগ করা আছে, এবং ওখানে কিন্তু বিআইপি, আইএবি, আইবি ওদের সমস্ত প্রেসিডেন্ট ওদের মেম্বার ছিলেন। তো ওনারা মিলে একটা ডিসিশন নিয়েছিলেন, রাজুকের চেয়ারম্যানও ছিলেন, যে এখন থেকে প্রতি জোনে 8টা জোন ঢাকাতে, প্রতি জোনে যে নতুন ভবনগুলো হবে সেগুলো ভূমিকম্প সহনীয় করার জন্য রাজুক ইন্সপেক্টররা তদারকি করবে, এবং সাথে সাথে থার্ড পার্টিকে এনগেজ করা হবে। অর্থাৎ থার্ড পার্টি মানে হচ্ছে কি, রাজুকে যারা ইঞ্জিনিয়ার বা রাজুকে যারা ইন্সপেক্টর, তাদের কিন্তু ওই নলেজ নাই ভবন চেক করার, তাদেরকে হেল্প করার জন্য থার্ড পার্টি, অর্থাৎ প্রফেশনাল যারা ইঞ্জিনিয়ার প্র্যাকটিস করছে ফিল্ডে, বা ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট বা প্ল্যানার, তাদের সমন্বয়ে যে কনসালটেন্সি ফার্মগুলো আছে তাদেরকে এনগেজ করা হবে। এটা কিন্তু সারা ওয়ার্ল্ডে এই প্র্যাকটিস। কারণ আপনি একটা রাজুকের মতো প্রতিষ্ঠানকে 20,000 লোক এমপ্লয়ি দিয়ে আপনি কিন্তু মাথাবাড়ি করার কোনো কারণ নেই। তাদের লোক সংখ্যা কম থাকবে, তারা কোঅর্ডিনেট করবে, বাট প্রফেশনাল কাজটা প্রফেশনাল লোকদেরই করতে হবে। তো এই কাজটা আমরা আসলে ইমিডিয়েট শুরু করা উচিত। এটা আমরা 10 বছর আগেও বলেছি, এখন আবার ব্যর্থ করতে যাচ্ছে। কারণ এই যে 40% ভাষা খারাপ বা ভালো বলছে, আসলে এটা কিন্তু একটা অ্যাজাম্পশন, যেহেতু স্কুলগুলো খারাপ হয়েছে, এগুলা চিহ্নিতকরণ করার জন্য যে পদক্ষেপ, অর্থাৎ প্রত্যেকটা বাসা ধরে ধরে চেক করার, সেটার জন্য কিন্তু আমাদের জোন ওয়াইজই কাজটা করতে হবে। এটা যেরকম ঢাকার জন্য করণীয়, চিটাগাংয়ের জন্য করণীয়, অন্যান্য সিটির জন্য করণীয়, এটা একটা ফার্স্ট কাজ। তার মানে একটা হচ্ছে যে নতুন ভবন তৈরি করার জন্য বিল্ডিং কোড অনুযায়ী করতে হবে, এটাও থার্ড পার্টি তদারক করবে। পুরনো যে ভবনগুলো খারাপ আছে সেটাকে চিহ্নিতকরণ কাজও তদারকি করবে হচ্ছে থার্ড পার্টি। রাজুক কোঅর্ডিনেটর হিসেবে তথ্য উপাত্তগুলো কালেক্ট করে সরকারের কাছে উপস্থাপন করবে, সেটা 1 নম্বর দায়িত্ব। তার মানে বোথ নিউ এবং ওল্ড স্ট্রাকচারের জন্য। সাথে সাথে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু প্রচুর ট্রেনিংয়ের ব্যাপার আছে। যারা আমরা মনে করি যে একটা ইঞ্জিনিয়ার বা একটা প্ল্যানার বা আর্কিটেক্ট পাশ করলেই সেই ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট হয়ে যায়, এটার জন্য প্রফেশনাল যারা ইঞ্জিনিয়ার তাদের ট্রেনিং বা তাদের যেটা হচ্ছে, তাদের জন্য তো শর্ট টার্ম একটা ট্রেনিং লাগবে, যে ভূমিকম্প সহনীয় কীভাবে করা যায় এক্সিস্টিং স্ট্রাকচার অর্থাৎ নিউ স্ট্রাকচারকে। আর যারা ফ্রেশ গ্র্যাজুয়েট তাদের হয়তো লং টার্ম একটা ট্রেনিং। তার মানে আমাদের দুইটা ট্রেনিং, একটা হচ্ছে প্রফেশনাল ট্রেনিং ফর প্রফেশনাল প্র্যাকটিশনার্স, আর লং টার্ম ট্রেনিং ফর ফ্রেশ গ্র্যাজুয়েটস। এটা শুরু করতে হবে, কারণ আমাদের কিন্তু হিউজ নাম্বার অফ বিল্ডিং স্টক। ঢাকাতেই আমি বলছি যে 6 লাখ আছে, অন্যান্য শহরগুলো মিলে হয়তো দেখা যায় টোটাল পুরো বাংলাদেশে হয়তো এরকম 20 লাখ বাসা হয়তো আমাদের চেক করতে হবে। সেটার জন্য কিন্তু আমাদের অনেক ট্রেনিং প্রয়োজন হবে।
শর্ট টার্মে আমরা হয়তো কিছু বিল্ডিং করতে পারি পাইলটিং হিসেবে সরকার দেখানোর জন্য কোনটা ভালো কোনটা খারাপ। তো এটা কিন্তু আমাদের ইমিডিয়েট দরকার। আমি যেটা একটু আগে আপনি বললাম যে টার্কিতে ব্যাক টু ব্যাক 2টা আর্থকুয়েক হয়ে দেখা গেল যে 50,000 লোক মারা গেছে বিল্ডিং ভবন চাপা পড়েই, আর দেখা গেল যে 10 জন লোককে উদ্ধার করতে কিন্তু প্রায় প্রতি পার্সন প্রতি 1 কোটি টাকা খরচ করে ফেলছে টার্কিশ গভর্নমেন্টও। কারণ আমাদের দেশে দেখা যায় যারা আমলা বা যারা ব্যবসায়ী তারা চায় যে যত আমরা ইকুইপমেন্ট কিনে মানুষকে উদ্ধার করতে পারি, কারণ ইকুইপমেন্ট কিনলে তাদের লাভ। কিন্তু ভবনকে সহনীয় করতে গেলে একটা 5 কাঠা প্লটকে মানে 6 তলা বাসাকে সহনীয় করতে 1 কোটি টাকা খরচ। আর আপনি যদি ওই ভবন চাপা পড়ার পর একটা মানুষকে উদ্ধার করতে যান দেখা যায় যে 50 লাখ থেকে 1 কোটি টাকা খরচ। কারণ হিউজ রিসোর্স প্রয়োজন, আপনার তেল পুরায় মাটি মানে কংক্রিট কাটতে হবে, আপনি বুলডোজার আনতে হবে এবং হিউজ লজিস্টিক সাপোর্টের প্রয়োজন। তো আমরা কোনটা যাব? ভূমিকম্প ভবনের সহনীয় করলে কিন্তু আমার খরচ কম। আর সেখানে আমরা যদি পরবর্তীতে যে আফটার আর্থকুয়েক যে ডিজাস্টার ম্যানেজমেন্ট করতে বা উদ্ধার করতে যে যদি দামি ইকুইপমেন্ট করি তাহলে কিন্তু আমাদের আসলে দেখালে মানুষও হতাহত হচ্ছে, আমাদের ইনভেস্টমেন্টও অনেক বেশি প্রয়োজন হচ্ছে। এখন তার মানে এইটা একটা কাজ। আরেকটা জিনিস আমাদের তার মানে আমাদের দেখেন একটা হচ্ছে নতুন ভবন পুরানো ভবনের দিকে 2টা কাজ করতে হবে এবং এটা যে থার্ড পার্টি এনগেজ করা হচ্ছে সারা পৃথিবী এভাবে করছে। রাজুকের বা সিডিএর লোক বাড়ায় কিন্তু আমাদের লাভ হবে না। আরেকটা হচ্ছে যে আলটিমেটলি এই কাজগুলোর পর মানুষ কী পাবে? মানুষ অকুপেন্সি সার্টিফিকেট পাবে। তার মানে যখন তার ভবনটা ঠিকমতো চিহ্নিতকরণ সে যদি ভালো বিল্ডিং তৈরি করে থাকে রাজুক কিন্তু তাকে অকুপেন্সি সার্টিফিকেট দিতে বাধ্য হবে। এখন কিন্তু রাজুকের ম্যান্ডেটে আছে অকুপেন্সি সার্টিফিকেট, কিন্তু রাজুক কিন্তু 100টা বেশি, ঢাকায় বাসা আছে 21 লাখ, 100টা বেশি কাউকে দেওয়া হয় না অকুপেন্সি সার্টিফিকেট। তার মানে অকুপেন্সি সার্টিফিকেট দেওয়ার জন্য যে ডকুমেন্টেশন সেটার অভাব আছে রাজুকের। সাথে সাথে রিস্ক ইউজ ল্যান্ড প্ল্যানিং, উনিও বলবেন যে আমাদের কোন এলাকায় কীরকম বাসা তৈরি করতে এটা ম্যাপিং করতে হবে। আমরা কিন্তু এখন ঢাকার জন্য রিস্ক সেন্সিটিভ ল্যান্ড ইউজ প্ল্যানিং তৈরি করা আছে, রাজুকে একটা প্রজেক্টে করা আছে, বাট এটা অ্যাপ্লিকেশন নাই, উনি হয়তো এটা বিস্তৃত বলবেন। আর সাথে সাথে নরসিংদীর কথাটা আমি একটু বলি। নরসিংদী আর্থকুয়েক কিন্তু আমাদের জন্য একটা আই ওপেনার। একটা 5.7 আর্থকুয়েক যেটা একটা 8.7 থেকে প্রায় 32,000 গুণ শক্তি কম। তার মানে আমার অতীতে আমাদের যে আর্থকুয়েক হতে 89 সেটা 8.7, 5.7 যে আর্থকুয়েক হতে তার থেকে 5.7 থেকে 6.7 হলে 32 গুণ, 6.7 থেকে 7.7 আরও 32 গুণ, 6.7 থেকে 7.7 আরও 32 গুণ। তার মানে দেখা যাচ্ছে আমাদের 8.7 হলে প্রায় 32,000 গুণ শক্তি সম্পন্ন আর্থকুয়েক আসবে ওই নরসিংদী থেকে। সেটা কি আমরা মানে সহ্য করা বা সেটা মানে সেটাতে আমরা কি বেঁচে থাকবো কেউ, সেটা আমার একটু প্রশ্নটা। কিন্তু কথাটা হচ্ছে যে তার মানে এটার জন্য এখনই আমাদের কাজটা শুরু করতে হবে। আমরা যদি এখন শুরু করি আমরা হয়তো 10 বছর পরে একটা কি বলা হচ্ছে কিছু একটা মানে দেখতে পারবো, এমন ভিজুয়াল একটা কিছু পাবো যে আমরা দেখবো হয়তো অনেক ভবন আমাদের ভূমিকম্প সহনীয় হয়েছে, অনেক স্কুল ভবন সহনীয় হয়ে গেছে, অনেক হসপিটাল সহনীয় হয়ে গেছে, আমাদের জীবন বাঁচবে। আমরা বলি না যে ভূমিকম্পের পরে আমরা বাসার থেকে একটু ওয়েট করে বাসার ছাদের দেয়ালের মাথায় দেয়ালের গা ঘেঁষে মাথায় হাত দিয়ে দাঁড়াবো, কারণ ছাদটা ভাঙলে যাতে মাথায় না পড়ে। ওই অ্যাজাম্পশনটা তখনই সত্যি হবে যখন ভূমিকম্প সহনীয় বাসা তৈরি করবো। যদি ভূমিকম্প সহনীয় বাসা না হয় আমরা কিন্তু পুরো বিল্ডিংটা হুড়মুড় করে পড়বে। তো সেই রিয়ালিটিতে আমাদের যাওয়ার আগে মনে হয় আমাদের ওই জায়গাতে কাজ করা উচিত যে গ্র্যাজুয়ালি ভবনকে চিহ্নিতকরণ করা, মজবুতিকরণের দিকে যাওয়া উচিত, সাথে সাথে নতুন ভবন ভূমিকম্প সহনীয়। জি, স্যারের কথা শুনতে শুনতে মানে একটু এক ধরনের ভয় পেয়ে যাচ্ছিলাম যে কী হবে। আপনার কাছে আসতে চাই, নগর অঞ্চল পরিকল্পনার ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে এই মুহূর্তে, আমাদের করণীয় কি হতে পারে, প্ল্যানিংটা কি? একটা তো হলো ভূমিকম্প শুরুতেই যেটা রিস্ক সেন্সিটিভ ল্যান্ড ইউজ প্ল্যানিংয়ের কথা বলা হলো, যে আসলে আমার সকল ভূমিরূপ তো আর আমার একরকম না। হ্যাঁ, বিশেষত ঢাকা শহরের ক্ষেত্রে আমি যেটা আমরা ভয় পাই সবাই, সেটা হলো জলাভূমি ভরাট করে আমাদের যেই জায়গাগুলো গড়ে উঠেছে, অনেক জায়গা কিন্তু আমাদের জলাভূমি ভরাট করে হয়েছে এবং ওগুলা কিন্তু লিকুইফ্যাকশনের কথা যেটা বলা হয় যে আসলে এটাও বোধহয় একটি জলাভূমির উপরে তৈরি বোধহয় ভবনটি। হ্যাঁ, এখন সেগুলো কিন্তু ভূমিকম্পে আপনি হয়তো এই যে লাস্ট যে ভূমিকম্পটা হলো, আপনি যদি মানুষের সাথে কথা বলেও দেখেন সেটা দেখবেন যে আমরা যারা বুয়েটে বা উঁচু ভূমিতে যারা আছি, শক্ত মাটিতে যারা আছি, তারা আমরা এটার ইম্প্যাক্টটা যতখানি ফিল করেছি, যারা ওই জলাভূমি ভরাট করে আমরা জানি বিভিন্ন জায়গায় যেসব বাড়িঘর হয়েছে তারা কিন্তু ইম্প্যাক্ট অনেক বেশি পেয়েছে। এখন যদি মানে এটা 5.7 ছিল যেটা বললেন যে আরও যদি উচ্চমাত্রার হয় তাহলে ওইটা কিন্তু একেবারে মিশে যাবে, যেটা ওই মেক্সিকোতে একটা লেক ভরাট করে যেই শহরটা ডেভেলপড হয়েছিল এটা কিন্তু একেবারে আছে, ডেটাগুলো আছে যে পুরো শহরই আসলে একেবারে বিল্ডিংগুলো সবই পড়ে গেছে। তো এখন আমাদের কিন্তু নতুন শহর আমরা যেখানে এক্সপ্যান্ড করছি অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা এই জলাভূমির ভরাট করে আমাদের কিন্তু শহরগুলো এক্সপ্যান্ড হচ্ছে ঢাকার বাইরে, এবং সেইটা কিন্তু আমাদের বিরাট একটা বিপদ ডেকে নিয়ে আসছে। এখন এটা যে করা যাবে না তা না, করা যাবে, কিন্তু সেই ক্ষেত্রে যেই টেকনিক্যাল মেজার্সগুলো নিতে হবে
সেগুলা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে নিই না। কি করা যেতে পারে? এই যে আবার একটু বিস্তারিত যদি বলেন রিস্ক আপনি। সেনসিটিভ ল্যান্ড ইউজ প্ল্যানিং এর ম্যাপগুলো আছে, এগুলো মেনে চলতে হবে আমাদের। যেগুলো আমাদের হয়তো বিএনবিসিতে কিছু বলা আছে যে মাইক্রোজোনেশন ম্যাপগুলা, সেগুলো কিন্তু আমাদের থাকতে হবে। এবং বিশেষত আমাদের যেগুলো একেবারে পাবলিক বিল্ডিং, ধরেন হসপিটাল, এখন হসপিটাল যদি আমার জলাভূমির মধ্যে তৈরি হয় তো ওই হসপিটাল তো নিজেই ভেঙে পড়বে, বা একটা স্কুল যেখানে জনসমাগম অনেক বেশি। এখন একটা জিনিস মনে রাখতে হবে যে একটা ভূমিকম্প সহনীয় বিল্ডিং যখন আমি করি, সেটা কিন্তু ভূমিকম্প হলেই সেটার ফলটা আমরা ভালো অ্যাডভান্টেজটা পাবো তা কিন্তু না। আমরা দেখেন এই যে রানা প্লাজা, ওইটা কিন্তু কোনো ভূমিকম্প লাগেনি, ভেঙে পড়েছে, মানে স্ট্রাকচারাল সেফটি। তারপরে যখন আগুন লাগে, এই যে অকুপেন্সি সার্টিফিকেট, এই সবগুলো বিষয় কিন্তু অকুপেন্সি সার্টিফিকেটে দেখা হয়। এখন সামহাও আমাদের দেশের কালচারটাই এরকম যে আমরা আসলে কোনো নিয়ম মানব না। আমার যে ঢাকা শহরের যেই প্ল্যান আছে সেখানে কিন্তু আমাদের এই জলাভূমিগুলো রক্ষা করার কথা বলা হয়েছে ফ্লাডের রেসপেক্টে, কিন্তু ওটা যদি আমি ফ্লাডের জন্য রক্ষা করে ওখানে ভবন না তৈরি করতাম, যেটার কারণে আমাদের প্রচুর জলাবদ্ধতা হয়, না করতাম, তাহলে কিন্তু আমাদের এই ভূমিকম্পটাও কিন্তু আমাদের একই সাথে আমরা মানে রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট হতো, যেটা আসলে আমাদের হচ্ছে না। আমাদের কিছু ছাত্রদের গবেষণা যাচ্ছে এই যে গত এই যে ভূমিকম্পটা হওয়ার পরে 7টা ওয়ার্ডে ছাত্ররা কাজ করলো, এবং অধিকাংশ ওয়ার্ডেই আসলে যে এলাকাগুলিতে ওরা কাজ করেছে মানে অবর্ণনীয়। মানুষ যেইভাবে বাড়িঘরগুলো করেছে, কোনো রাজুকের কোনো এখানে কোনো পারমিশন, মানে বিএনবিসি দেখা তো পরের কথা, রাজুকের যে বেসিক যে আইন কানুনগুলো আছে সেটাও মানে নাই। এভাবে কিন্তু আমরা ডেভেলপ করেই যাচ্ছি, মানে সেটা আগে হয়তো দোতলা ছিল, নিজের মতো করে ওটা 4 তারা করে ফেললো, এদিকে এক্সটেনশন করে ফেললো। এইগুলা কিন্তু আমার একবারে কি বলবো ডেথ ট্র্যাপ আমরা তৈরি করছি। এখন এখানে রাজুকের দায়িত্ব আছে। এখন প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ, রাজুক তো সবার, এত বড় শহরে তার লোকবল কম, এই জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে। কারণ যে কোনো একটা আগুন লাগলে আমরা দেখেছি যে কি পরিমাণ ভয়ানক একটা অবস্থা তৈরি হয়। এখন আমাদের তো এই জায়গাগুলো, এই যে বিবিআর এর কথা বলা হয়েছে, এবং আরেকটা মনে রাখা উচিত আমাদের যে আমরা কিন্তু পুরনো বিল্ডিংগুলো ভেঙে আবার নতুন করে তৈরি করছি। এটা কিন্তু অনেক দিন ধরে চলছে, দেখবেন আপনি ছোট মানে ভাগখালি প্লট কিংবা দোতলা বিল্ডিং ভেঙে করছি। এখন কিন্তু একটা সুযোগ, আমাদের শহর এক্সপ্যান্ড হচ্ছে, পুরাতন ভবন ভেঙে নতুন ভবন করছি, তাহলে আমরা কেন এখন আমরা রেজিলিয়েন্টভাবে আমরা করতে পারবো না, ভূমিকম্প সহনীয়ভাবে করতে পারবো না? এবং সেইটার জন্য যেই প্রযুক্তি দরকার, যেই টেকনিক্যাল নলেজ দরকার, যে ম্যান পাওয়ার মানে প্রফেশনাল বডি দরকার, সেটা কিন্তু আছে। এখন একটা হলো যে জনগণকে এই ব্যাপারে অ্যাওয়্যার করা, আর দ্বিতীয় নম্বর হলো আমাদের যে অথরিটি আছে, এখানে রাজুক আছে, রাজুক এখন এই যে বিল্ডিং রেগুলেটরি অথরিটির কথা অলমোস্ট মানে এটা সবাই মেনে নিয়েছে। এখন এটাকে কার্যকর করলে কিন্তু আমরা আগামী, যে বললো যে হঠাৎ করেই তো আর হয়ে যাব না আমরা রেজিলিয়েন্ট, 10 বছর 15 বছর আমাদের সময় লাগবে, কিন্তু আমরা যদি এখনো শুরু না করি তাহলে কিন্তু আমরা আরও ভয়ানক বিপদের দিকে যাচ্ছি। আমার মনে আছে যে আমরা ময়মনসিংহে যখন কাজ করলাম, ওখানকার পাইলট প্রজেক্ট, একটা 10টা প্রজেক্ট, এটি কত আগে? কত 4-5 বছর আগে, 18 সালে, 19 সালে, হ্যাঁ ওরকম। ওখানে আমরা 10টা বড় বিল্ডিংকে ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস অ্যাসেসমেন্ট করা হলো, বিল্ডিং চেকিং ওই জিনিসটা ওখানে করা, হ্যাঁ অ্যাসেসমেন্ট করা হলো। সেখানে কিন্তু হসপিটাল আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে, বড় অফিস আছে, 10টার মধ্যে 9টাই ফেল করেছে। এখন যখন ওই মানুষদের সাথে আমরা বসলাম, ওই যাই বিল্ডিং মালিকরা, তারা কিন্তু তারা জানেই না বিষয়টা, তাদের যে কি করতে হবে, মানে তাদের কোনো অ্যাওয়ারনেস নাই। তখন তারা বলছে যে এইগুলাকে এখন কিভাবে মজবুত করা যায়, কত টাকা লাগবে, এগুলো হলো তাদের প্রশ্ন। কিন্তু তারা ওই 10তলা বিল্ডিংয়ে তো সে অলরেডি অনেক ইনভেস্ট করেছে, আর খুব স্মল পার্সেন্টেজ ইনভেস্ট করলেই সে কিন্তু একটা নিরাপদ বিল্ডিং করতে পারত। তো এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে খুবই খুবই জরুরি। মানে আসলে যেটা আমি ওনার সাথে জাস্ট অ্যাড করি, মানে বিল্ডিং কোড আছে, মানুষ জানে কি করতে হবে, মানে আমরা ইঞ্জিনিয়ার প্রফেশনালরা জানি, বাট সাধারণ মানুষকে এটা অ্যাওয়্যার করা, এই কমিউনিকেশন একটা গ্যাপ আছে। আর আপনি একটা প্রশ্ন তখন করেছিলেন আপনাকে, ওই মাটি যদি খারাপ হয়, আসলে আমি নামই বলি, ঢাকা শহরে আসলে বলতে পারেন বড় বড় যে প্রজেক্টগুলো আছে, জলসিঁড়ি, বসুন্ধরা, এদিকে আমাদের কী বলে শিকদার যে আশেপাশে যায়, এগুলো হচ্ছে লো লাইং ল্যান্ড। এখন এগুলো তো ভরাট হয়ে গেছে, কিছু করার নেই। এবং এখানে মাটি ইন্টারেস্টিং হচ্ছে যে এখানে মাটি অন অ্যান এভারেজ, আমরা বিভিন্ন মাটি টেস্ট করেছি, 40-45 মিটার পর্যন্ত খারাপ, 40-45 মিটার কিন্তু নট এ জোক, প্রায় 150 ফিট খারাপ। এখন এইগুলাকে এখানে ভবন করতে অসুবিধা নাই,
যেহেতু ভরাট করে ফেলছে এখন তো করতেই হবে, কিন্তু উনি যেটা বলেন সেটাই ট্রু। এখনও যদি যে জলভূমিগুলো আছে ওগুলো টিকানো দরকার। জলভূমি ভরাট করলেই ওখানে আপনার মাটি ইমপ্রুভ করতে হবে। এবং মাটি ইমপ্রুভমেন্ট আপনি দেখেন রূপপুর পাওয়ার প্ল্যান্ট, সারা পৃথিবীতেই কোনো পাওয়ার প্ল্যান্ট কিন্তু বালু মাটিতে করা হয় না। সারা পৃথিবীর সমস্ত পাওয়ার প্ল্যান্ট করা হচ্ছে রকে, পাথরে। বাংলাদেশে যেহেতু করা হচ্ছে এইটার পিছিয়ে কিন্তু $500 মিলিয়ন ইনভেস্ট করেছে, কিন্তু রক বানানো হয়েছে। রূপপুর পাওয়ার প্ল্যান্টটা কিন্তু এখন স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়েছে, কারণ মাটি যেহেতু বালু মাটি ওটাকে ইমপ্রুভ করা হচ্ছে সিমেন্ট মাটির মধ্যে ঢুকিয়ে দিয়ে। এই টেকনিকোলজিতেই আমরা যেটা করতে পারি, ধরুন যেগুলো খারাপ জলভূমি 45 মিটার 40 মিটার খারাপ, সেখানে আমরা মাটির মধ্যে যদি সিমেন্ট ইনজেক্ট করে দিই, মাটি উইল বিহেভ লাইক আ সলিড। তো সেটা একটা টেকনিক। আর যেটা হচ্ছে যে আরেকটা টেকনিক হচ্ছে মাটি ইমপ্রুভ করার পরও এই জায়গাগুলোতে একটু দোলনি বেশি হবে, কারণ খারাপ মাটি। উনি একটা বললো না যে অনুভূতি সার্ভে করে নরসিংদী আর্থকুয়েকে দেখা গেছে যেগুলো ডোবার মধ্যে বাসা সেগুলো বেশি দুলেছে, যেগুলো শক্ত মাটিতে সেগুলো কম দুলেছে, তাই স্বাভাবিক। মেক্সিকো আর্থকুয়েকে মেক্সিকো এরকম 30 মিটার 40 মিটার ভরাট মাটি দেখা গেছে। 1985-এ যখন মেক্সিকো আর্থকুয়েক হয়, মেক্সিকো থেকে 500 কিলোমিটার দূরে আর্থকুয়েক, বাট মেক্সিকো শহরের প্রায় কয়েক হাজার বিল্ডিং ভেঙে প্রায় 15,000 লোক মারা যায়, খালি খারাপ জায়গায় বিল্ডিং তৈরি করে দেখে। তো একটা সলিউশন ওটা। আরেকটা হচ্ছে বেজ আইসোলেশন সিস্টেম, অর্থাৎ মাটিও ভালো করতে হবে, বিল্ডিংয়ের সাথে একটু সফিস্টিকেটেড জিনিস, বাট করা যাবে। কিন্তু ইস্যুটা হচ্ছে যে এই যে নলেজ ইজ দেয়ার, কিন্তু এইটা মানুষকে বোঝানো, তার মানে এটা যদি বিবিআরে হতো বা রাজুকেও যদি এটা এনফোর্স করতে যেত, তার মানে যে সমস্ত অথরিটিগুলো এনফোর্স করবে তার কিন্তু একটা আউটরিচ প্রোগ্রাম থাকবে যে মানুষকে অ্যাওয়্যার করা। এই যে ট্রেনিংগুলো বলছি আমি, শর্ট টার্ম লং টার্ম ট্রেনিং প্লাস এই যে টেকনোলজি ব্যবহার, এই ট্রেনিংগুলো রেগুলার বেসিসে করতে হবে, মানুষকে অ্যাওয়্যার করতে হবে। জি, আমাকে এই পর্যায়ে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবারও ফিরছি আলোচনা। একটা বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন ভূমিকম্প ভূতত্ত্ব প্রকৌশল বিশেষজ্ঞ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী এবং বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ইশরাত ইসলাম। স্যারের কাছে অনেক কিছু শুনছিলাম, আপার কাছেও শুনছিলাম, অনেক কথা শুনতে শুনতে আসলে এক ধরনের নিজেদের প্রতি রাগই হচ্ছিল, ক্ষোভই হচ্ছিল যে আসলে ভূমিকম্পের প্রতি আমাদের হাত নেই, কিন্তু এর যে প্রভাবগুলো আছে বা কিভাবে আমরা এটির প্রস্তুতি নিব, সেই প্রস্তুতির আমরা একেবারে নেই বললেই চলে। আমি স্যারকে দিয়ে শুরু করতে চাই। প্রস্তুতি, আপনি বলছেন যে ডিজাস্টার ম্যানেজমেন্ট আমরা আসলে কিভাবে করব, সেই ধরনের প্রস্তুতি কি আছে আমাদের, কি মনে হয়? আসলে মানে সব জায়গায় বলবো না, বাট আমার আসলে মেট্রো ম্যানিলা এবং লস অ্যাঞ্জেলেস এবং মুম্বাইতে যাওয়ার সুযোগ হয়েছিল। এই তিনটা শহরে এই ম্যানেজমেন্টের সাথে মানে কথা বলে আমার যেটা মনে হচ্ছে, আসলে আমি একটা সরকারি টিমের সাথে গিয়েছিলাম, তো তখন আমি যেটা ওদের সাথে আলাপ করে যেটা বুঝতে পেরেছি, ওদের মেয়রের আন্ডারে কিন্তু পুরো শহরের যে ম্যানেজমেন্টটা, ডিজাস্টার ম্যানেজমেন্টটা কিন্তু মেয়র মানে কন্ট্রোল করা। আমাদের দেশে কিন্তু এই প্রোটোকল নাই। আমাদের অফিসিয়াল প্রোটোকল আছে, আপনি যদি এসওডি দেখেন, আমাদের এসওডি বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার ম্যানেজমেন্ট। এটা প্রথম 99-এ পাবলিশ হয়, এটাকে আপডেট করা হয় 2009-এ, লাস্ট আপডেট হচ্ছে 2019-এ। প্রথমটা করা হয়েছিল ফর ফ্লাড ম্যানেজমেন্ট, ফ্লাড সাইক্লোন ম্যানেজমেন্ট, তারপর একটু আর্থকুয়েক অ্যাড করে 2009, আর 2019-এ কিন্তু ব্যাপক হারে আর্থকুয়েক নিয়ে কথাবার্তা বলা আছে। ওইখানে কিন্তু বলা আছে যে কোনো একটা শহরে ডিজাস্টার হলে এটা ম্যানেজ করবে কে? শহরের মানে গভর্নর তো আমাদের এখানে নেই, আমাদের মেয়র করবে। কিন্তু আমাদের এখানে দেখবেন যে কোনো ডিজাস্টার কিন্তু তারা মানে কন্ট্রোল করে না, অন্য কেউ করে। তার মানে আমাদের এসওডি অনুযায়ী কাজ হয় না। আরেকটা জিনিস হচ্ছে যে এটার জন্য আরেকটা জিনিস বলা আছে যে তার বাজেটের, মেয়রের বাজেটের অন্তত 5% প্রতি বছর অ্যানুয়াল বাজেটে 5% রাখা হবে ফর ম্যানেজিং ডিজাস্টার। তার মানে ডিজাস্টার হয়তো একদিনে বলে কেউ আসবে, হয়তো 20 বছর পরে একটা ঘুরে ঘুরে আসছে, তার 20 বছর তার কিন্তু একটা ফান্ড জেনারেট হয়ে যাবে। আমাদের দেশে কিন্তু এটাও নেই। আমাদের দেশে হয় কি, যখন একটা দুর্ঘটনা ঘটে তখন সরকার থেকে বাজেট চাওয়া হয়, তো সরকার পক্ষে তো রাতারাতি বাজেট বের করা সম্ভব না। তো এই গ্র্যাজুয়াল যদি করতো তাহলে কিন্তু সুবিধা হতো। আরেকটা জিনিস প্রবলেম হচ্ছে, আমাদের এখানে ইওসি বলে জিনিসটা নাই, এমার্জেন্সি অপারেশন সেন্টার। আপনার সাথে একটু আগেই তখন আমি আলাপ করছিলাম, এইখানে যেটা ওরা করে, কোনো একটা ডিজাস্টার আসলে কোনো সময় মেয়র অথবা মিনিস্টার যারা এটার সাথে কানেক্টেড বা পিএম ফিল্ডে যায় না। ফিল্ডে যেখানে দুর্যোগ হয় ওখানে গেলে কিন্তু একটা ক্যাওয়াস ক্রিয়েট হয়, মানে ডিসিপ্লিন নষ্ট হয়। ওনারা যেটা করেন, একটা এমার্জেন্সি অপারেশন সেন্টার, যেখানে একটা শহরের যারা কেন্দ্রীয় ব্যক্তি বা যাদের সাথে কোঅর্ডিনেশন যাদের লাগে, আমাদের ঢাকায় কিন্তু সবসময় বলা হয় যে 27টা বা 26টা অর্গানাইজেশন আছে যারা হচ্ছে লাইক ওয়াসা আছে, তিতাস আছে, মানে যারা এগুলা ডিজাস্টার ম্যানেজমেন্টের সাথে কানেক্টেড।
আর্মি আছে, এদেরকে নিয়ে মেয়র অথবা যে কর্তা ব্যক্তি থাকবেন তিনি বসে ডিসিশন নেবেন যে কী করণীয়। এবং ওখানে কিন্তু সব প্যানেল থাকবে, অর্থাৎ সব টিভি চ্যানেলের সমস্ত অনুষ্ঠানগুলো ওরা দেখবেন যে ডিজাস্টার যেখানে ঘটেছে তা সেখানে কী কী তথ্যপত্র আসছে বা সাধারণ যে তথ্যগুলো আনবে সে প্রসেস করে তারা একটা ডিসিশন নেবে যে কী করণীয়। অর্থাৎ ফিল্ড লেভেলে যে কিন্তু সে সময় নষ্ট করবে না, সেটাও আমাদের অভাব আছে। এটা একটা প্রস্তুতি নেওয়া হয়েছিল যে 7 রাস্তার মোড়ে চাইনিজ গভর্নমেন্টের একটা ফান্ডিংয়ে ইউসি করার কথা ছিল গত 2-3-5-6 বছর আগে থেকে, সেটা আমি জানি না এখন স্ট্যাটাস কি, সম্মত হয়নি। আর আরেকটা ইউসি মেয়রের জন্য, নর্থ মেয়রের জন্য একটা করা আছে নর্থের যে সিটি কর্পোরেশনের ডিএনসিসি তার 2 তলায় সমস্ত স্টেট অফ দ্য আর্ট ইকুইপমেন্ট ইউসি বসানো আছে, কিন্তু এটার যে ম্যান পাওয়ার বা যেই লোকগুলো এটাকে চালাবে, অর্থাৎ এখানে বলতে পারেন যে ঘোড়ার আগে গাড়ি জুতে দেওয়া হয়েছে, তার ফলে ম্যান পাওয়ার নেই, অফিসটা আছে। তো এইটাও সরকারকে অ্যাক্টিভেট করতে হবে, কারণ এই যে বললাম যে কোঅর্ডিনেশন, কোনো একটা দুর্যোগ ঘটলে যদি লোকাল লেভেলে দুর্যোগ ঘটে মেয়র ক্যান হ্যান্ডেল ইট, যখন ন্যাশনাল লেভেলে দুর্যোগটা হবে তখন মিনিস্টার অথবা প্রাইম মিনিস্টারকে হ্যান্ডেল করতে হবে। তো ঢাকার জন্য এই যে মেয়রাল যেটা সেটা অলরেডি তৈরি করে দেওয়া আছে, ওয়ার্ল্ড ব্যাংকের ফিনান্সে এটা করা আছে। আর ছোটোখাটো যেগুলা কমিউনিটি ভিত্তিক যে ইউসিগুলো, সেটা ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার এবং তার ছোট ছোট কিছু সেন্টার, মানে ফায়ার সার্ভিসের যে অফিসগুলো আছে, কন্ট্রোল রুম বলা আছে, ওখানে কিন্তু ইউসির একটা ছোট আদলে করা আছে। এটা ওয়ার্ল্ড ব্যাংক তার ফিনান্সিয়াল ওয়ার্ল্ড ব্যাংকের সাপোর্টে $180 মিলিয়ন খরচ করে 2015 থেকে 2020-এর মধ্যে 22-এর মধ্যে শেষ করা আছে। বাট এগুলাকে যে অ্যাক্টিভেট করে যে ট্রেন ম্যান পাওয়ার, সেটা কিন্তু নিয়োগ করা হয়নি। এটা তাহলে বাস্তবায়ন করতে হবে, এবং বাস্তবায়নের সাথে সাথে কিন্তু আপনার লোকাল কমিউনিটি ভলান্টিয়ার, কমিউনিটি অ্যাক্টিভিটিও করতে হবে, কারণ আর্থকুয়েক বা এই ধরনের ডিজাস্টারগুলোতে কমিউনিটি ভলান্টিয়ার এবং কমিউনিটির যে রোল সেটা সাংঘাতিক। রানা প্লাজায় দেখবেন যে যখন রানা প্লাজায় ঘটনা ঘটে লোকাল কমিউনিটি ভলান্টিয়ার কিন্তু সবচেয়ে আগে কাজ করেছে, দেন ফায়ার সার্ভিস, দেন আর্মি এসছে। তো এই জিনিসগুলো আমাদের এখানে প্রোটোকলগুলো নাই, ট্রেইনড না বা ইকুইপমেন্ট কি আছে আমাদের? আসলে ইকুইপমেন্ট কিছু কেনা হয়েছে, আমি যতদূর জানি বাংলাদেশ ফায়ার সার্ভিসে কিছু ডিডিএম, ডিজাস্টার ম্যানেজমেন্ট ব্যুরোর বা ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট কিছু কেনা আছে, কিন্তু এই যে সাধারণ মানুষকে ট্রেনিং, আমি যতদূর জানি প্রথম দিকে ফায়ার সার্ভিস সিডিএমপির অর্থায়নে 2009 কিছু ট্রেনিং দিয়েছিল, বাট ওই ম্যান পাওয়ার তখন হারিয়ে গেছে, তারা তো হয়তো চাকরি খুঁজে চলে গেছে তার জীবিকার দেশে। নতুন ম্যান পাওয়ার রেগুলার বেসে ট্রেনিং দিতে হবে। এখন জিনিসটাকে তার মানে আপনি দেখেন, আমরা একটু আগে যেটা বলছিলাম সেটা কিন্তু হার্ড কোর এক্সপেন্সিভ বিল্ডিং মজবুতিকরণ, সেটা কিন্তু সরকারের দায়ভার না, সাধারণ মানুষের দায়ভার। সাথে সাথে যেটা করতে হবে, এই যে সার্চ অ্যান্ড রেস্কিউ অংশটা কিন্তু ফায়ার সার্ভিস ডিডিএম এর দায়িত্ব, কিন্তু এখানেও কিন্তু সরকারের সব ঘাড়ে দায়িত্ব নিল, কিছুটা ট্রেন ম্যান পাওয়ার লোকাল ভলান্টিয়ার দিয়ে করতে হবে। সারা দেশে পৃথিবীতে এটা করে, কারণ লোকাল ভলান্টিয়ারকে দিয়ে যত সহজে করা যাবে, কারণ আপনার ফায়ার সার্ভিসের একটা এভারেজের ম্যান পাওয়ার আছে প্রত্যেকটা অফিসে 25 জন। আপনি একটা লোকাল যদি ডিজাস্টার ঘটে, আপনি হয়তো 500 ম্যান পাওয়ার দরকার, ফায়ার সার্ভিসের পক্ষে তো সম্ভব না। সেই জন্য যেটা করা হয় ক্যাচমেন্ট বলে, একটা ফায়ার সার্ভিস স্টেশন, তার আশেপাশে যে ভলান্টিয়ার গ্রুপ তাদেরকে ট্রেনিং করতে হয়, এবং ইকুইপমেন্ট থাকবে ফায়ার সার্ভিসের কাছে, লোকাল লোককে ট্রেনিং দিয়ে যখন দুর্যোগ ঘটবে একসাথে কাজ করবে। জি স্যার কাছে আমি আবার আমি আপনার কাছে আসতে চাই, রেস্কিউর কথা শুনছিলাম, রেস্কিউটা হবে কিভাবে? ঢাকা শহরের যে অবস্থা, যে অলিগলি, সেখানে মানুষ যাতায়াতের অবস্থায় নেই, অনেক সময় দুটো গাড়ি বা রিক্সাই চলাচল করতে পারে না, বা এমন ভেতরে ভেতরে বাসা বাড়ি আছে, সেখানে তো ঢোকার কোনো অবস্থাই নেই, একজন পেশেন্টকেও নেওয়া যায় না সেখানে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে। এই ক্ষেত্রে যেটা বলা হলো আর কি, যে কমিউনিটি, আসলে কমিউনিটি এঙ্গেজমেন্ট মানে খুবই ক্রুশিয়াল, খুবই ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ। এবং সেটার জন্য যেটা বলছিলাম প্রথম থেকে, যে আমাদের কাগজে কলমে কিন্তু আছে ওয়ার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি, তার মানে প্রতিটা ওয়ার্ডে একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি থাকার কথা, কিন্তু আমাদের কাগজে কলমে থাকলেও এটা কোনোদিন অ্যাক্টিভেট হয় না। এখন এটার কেন প্রয়োজনীয়তা? কারণ আপনার ওরকম যখন একটা দুর্যোগ হবে, তখন ওই এলাকার মানুষ কিন্তু আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখবে, সে জানবে যে আমি কোথায় আশ্রয় নিব। এবং এই কাজগুলো যেহেতু কিছু কিছু জায়গায় আমরা করেছি, কিছু কিছু ওয়ার্ডে করেছি, এবং ভয়ঙ্কর চিত্র, ঢাকার বাইরেও আপনি যদি এখন টাঙ্গাইলে দেখেন, আপনি যদি ময়মনসিংহে দেখেন, আপনি রাঙামাটিতে দেখেন, প্রত্যেকটা জায়গায় আমাদের এই যে বসতিগুলো কিন্তু খুবই ঘিঞ্জি, রাস্তাঘাট অত্যন্ত সরু, এবং সেইখানে মানুষকে আসলে বাইরের থেকে চিনে যাওয়াও কিন্তু সম্ভব না, বা ওই ম্যান পাওয়ারও তো নাই যে একেবারে সিটি লেভেল থেকে সবাইকে উদ্ধার করতে আসবে, কারণ সকল জায়গায় তখন ক্ষতিগ্রস্ত, নানা জায়গায় ভূমিকম্প হলে তখন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন এই অবস্থায় কমিউনিটিকে আগের থেকে ট্রেন করা এবং তাদের যে ভলেন্টিয়ার ট্রেন করা, তারপরে সেখানে পুরো ইভাকুয়েশন রুটটা, ইভাকুয়েশন রুট বলতে আসলে ওরকম কিছু থাকবেই না, এবং ওই কাজগুলা করতে যে খুব
হ্যাঁ, ওখানে ডেফিনেটলি অর্থের প্রয়োজন আছে এই কাজগুলো করার জন্য, কারণ বিল্ডিংগুলো সব বিল্ডিং যে একভাবে ভেঙে পড়বে, সব বিল্ডিং যে ভাঙবে এমনও না, কিন্তু কিন্তু কোন রাস্তাগুলো আসলে আমার বন্ধ হয়ে যাবে, বিল্ডিং ভেঙে পড়ে তো রাস্তা দিয়ে আপনি আর যেতে পারবেন না, তাহলে কোনগুলো ফ্রি থাকার সম্ভাবনা আছে, এবং একটা লোকাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার, যে একটা মহল্লার ভিতরে ওয়ার্ডের মধ্যে একটা আমার লোকাল ইওসি যদি আমি বলি, সেটা থাকতে হবে, যারা আসলে কমিউনিকেট করবে এবং সেখান থেকে মানুষকে ওই সময় খাওয়া দাওয়া বা একেবারে চিকিৎসা সামগ্রীগুলো দেওয়া, বা মানুষ কখন আশ্রয় নেবে, কারণ ভূমিকম্প যদি ওরকম হয় মানুষ কিন্তু বাড়িতে ফেরত যাবে না, এক হতে পারে তার বাড়ি হয়তো ভেঙে গেছে কিংবা সে ভয়ে যাচ্ছে না, ওই মানুষগুলো কোথায় তখন থাকবে, এই মানুষগুলার আপনার স্যানিটেশন, পানির ব্যবস্থা, এগুলো কোথা থেকে আসবে, এবং প্রাইমারি যে চিকিৎসা দেওয়া সেটা কীভাবে হবে, এবং মানুষকে উদ্ধার করা, কারণ এই গলির মধ্যে আপনার কোনো অ্যাম্বুলেন্স ঢুকবে না, তার মানে কাস্টমাইজ। অনেক সময় হয়তো আমাদের যে ভ্যান থাকে বা অনেক জায়গায় অনেক দেশে আছে যে মোটর সাইকেলের মধ্যে হয়তো একটা স্ট্রেচার নিয়ে হয়তো ভিতরে ঢুকা যেতে পারে, তো এই কাজগুলো কিন্তু কিভাবে করতে হবে সেগুলার কিন্তু বাংলাদেশেও গবেষণা হয়েছে এবং বাইরেও ম্যানুয়াল আছে, এখন সেগুলো তো আমাদের কাজে লাগাতে হবে, এই জ্ঞানগুলো আমাদের, এবং ট্রেনিং দেওয়া মানুষকে, এবং যেটা বললাম যে ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি, তাকে কিন্তু অ্যাক্টিভেট করা, এটা যতদিন আমরা অ্যাক্টিভেট করতে না পারবো, কারণ ওই লোকাল এরিয়ার ইনফরমেশন কিন্তু আমার অন্য কারো কাছে আমাদের নাই, বা অত সেন্ট্রাল ডেটাবেজ আমার নাই। হ্যাঁ, এবং ঢাকার যে ইওসিগুলোর কথা বলা হয়েছে, আমার মনে আছে গতবার যখন ভূমিকম্প হলো, সাউথের সিটি কর্পোরেশনের যারা কর্তা ব্যক্তি আছে, মানুষ তো খুবই প্যানিক যে আমরা কি করব, তখন কিন্তু যদি সত্যি আমার ওই ইওসি থেকেই কিন্তু একটা নির্দেশনা আসা উচিত, দরকার ছিল, কিন্তু সেই আসার মতো ওইভাবে তো ওনারা আসলে তৈরি হয় নাই, মানে জনগণকে ওই সময় শান্ত রাখা, মানুষ তো প্যানিকড, এবং এই কাজগুলাই কিন্তু অন্য কাজের সাথে এগুলোও কিন্তু তখন কোনো একটা সেন্ট্রাল জায়গা থেকে কিন্তু মানুষের প্রতি নির্দেশনাটা আসতে হবে, কারণ আমরা রানা প্লাজার সময় দেখেছি আমাদের টিভিতে অ্যানাউন্সমেন্ট আসছে যে আপনারা কেউ এখন স্যালাইন নিয়ে যাবেন না, কারণ সবাই দেখা যাচ্ছে শহরতে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো একই ধরনের নিয়ে যাচ্ছে, যেটা দরকার নাই, তাদের হয়তো টর্চ লাইট লাগবে, এবং ভূমিকম্প হলেও হয়তো আমাদের লাগবে, বিদ্যুৎ না থাকলে ব্যাটারি চালিত টর্চ লাইট কিন্তু আমার এখন নাই, সবই কিন্তু আমাদের ইলেকট্রিক, আপনি পাবেন না দোকানে খুঁজে, তো এই প্রস্তুতিগুলো আসলে কোথা থেকে আসবে? একটা পরিবারের জন্য তো প্রস্তুতি দরকার আছে, সেখানে তার জন্য আসলে কি বিষয়গুলো আসলে তার দরকার, কিটটা আমাদের থাকা উচিত সবার বাড়িতে, ইভেন মানে আমি হয়তো এত কথা বলছি, আমার বাড়িতেও কিন্তু ওইভাবে আমি রাখিনি কখনো, হ্যাঁ, যে হেলমেট থাকার কথা বলা হচ্ছে, একেবারে ফার্স্ট এইডের যে ইয়েগুলো থাকার কথা বলা হচ্ছে, যে আমি কি করব, হুইসেল থাকার কথা বলা হচ্ছে, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ওষুধ কিছু একটা কিট, যেটা বাচ্চাদেরকে স্কুলে যদি আমরা ট্রেনিং করি, তখন কিন্তু বাচ্চারা অনেক সময় স্কুলের মাধ্যমেই যে তুমি তোমার এটা একটা প্রজেক্টের মতো, যে তুমি তোমার পরিবারের জন্য এই কিটটা তৈরি করো, হ্যাঁ, এগুলাও কিন্তু হতে পারে, সব কিছু যে একেবারে মানে সরকারি করে ফেলবে তা না, কিন্তু এগুলাকে অ্যাক্টিভেট করার জন্য যে কথাগুলো আমরা বিভিন্ন বইপত্রে ম্যানুয়ালে যেগুলো পড়ছি, সেগুলোকে করার জন্য কিন্তু বিভিন্ন চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলগুলোর মাধ্যমে কিন্তু করা যায়। আপনার কাছে আবার স্যারের কাছে আসতে চাই। স্যার, আমরা যে গবেষণার প্রতিবেদন দেখছিলাম সেখানে হচ্ছে যে চট্টগ্রাম, কক্সবাজার এবং কুমিল্লা অঞ্চল, এই দক্ষিণ পূর্বাঞ্চলটাকে বলা হয়েছে, এবং সেখানে একটি বিষয় তারা বলছে যে গ্যাস নিঃসরণ তারা দেখতে পাচ্ছেন, গ্যাসের একটি বড় ধরনের প্রভাব পড়তে পারে, তারা আশঙ্কা করছেন যদি ওই ধরনের হয়, সেক্ষেত্রে এই ম্যানেজমেন্টটা আসলে এখনই তো নেওয়া উচিত। আচ্ছা, আপনাকে তার আগে আমি আপনার সাথে জাস্ট দু একটা জিনিস অ্যাড করি। ইউসির কথা আমি একটু আগে বলেছিলাম, ইউসি কিন্তু আমি ম্যানিলাতে দেখে এসেছি, সেটা হচ্ছে ইউসি সারা বছর কিন্তু অ্যাক্টিভ থাকে, কারণ কি আর্থকুয়েক বা ডিজাস্টার তো সবসময় আসবে না, ওরা সারা বছর যেটা ইউজ করে, কোথায় চুরি হয়েছে মানে পুলিশিংয়ের জন্য ওরা ইউজ করে, যেমন ওদের দেশে যেটা হচ্ছে কি, আমাদের ঢাকায় আসলে তাই আমরা চাই অনেকদিন ধরে যে মেট্রো গভর্নমেন্ট আন্ডারে, তার মানে মেয়রের আন্ডারে কিন্তু আপনার পুলিশ ফায়ার সার্ভিস থাকবে, এটা কিন্তু বোম্বেতেও আছে। এটা সুবিধার হচ্ছে কি, সারা বছর ইউসি থ্রুতে ওরা কোথায় আগুন লেগেছে সেটা ট্র্যাক করে, কোথায় চুরি হতে সেটা ট্র্যাক করে, কোথায় অন্যান্য ঘটনা ঘটতে সেটাকে ট্র্যাক করে, তার মানে সারা বছর অ্যাক্টিভ থাকবে। যখন আর্থকুয়েক আসবে, বড় ডিজাস্টার হবে, তখন ওটাকে আরও
জোরদার করবে, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে কিন্তু আমাদের কিন্তু ইভ্যাকুয়েশন রুটটা উনি যেটা বলছে, আমরা আসলে অনেক ধরে এই কাজ করছি, ইভ্যাকুয়েশন রুটটাকে প্ল্যানিং করা, কারণ ইভ্যাকুয়েশন রুটের আশেপাশে বিল্ডিং কিন্তু ভূমিকম্প সহনে রাখতে হবে, নাহলে আপনি কীভাবে তাদেরকে বের করে আনবেন, ওটাও বন্ধ হয়ে যাবে। ওটা বন্ধ হয়ে যাবে। এবং আরেকটা জিনিস চিহ্নিত করা, স্কুল এবং কমিউনিটি সেন্টারকে চিহ্নিত করা এবং সেগুলোকে মজবুতিকরণ করা, কারণ স্কুল কমিউনিটি সেন্টারে সারা পৃথিবীতেই মানে আর্থকুয়েক শেষ হওয়ার পরে মানুষ তো প্যানিক থাকে, ওদের ওখানে কিন্তু ওরা থাকার ব্যবস্থা করতে হয়। তো এটার জন্য কিন্তু একটা ড্রিলের ব্যাপার দরকার, রেগুলার বেসে মহড়া। এটা কিন্তু আমাদের বিল্ডিং কোডে বলা আছে মহড়ার কথা, কিন্তু আমরা কোনোদিন প্র্যাকটিস করিনি। একবার হয়েছে আমার লাইফে, সেটা বলছে 2007 সালে, অলমোস্ট 20 ইয়ার্স ব্যাক। আচ্ছা স্যার, এইসব আপনারা পরামর্শ দেন, আপনাদের সরকারের প্রতি সবসময় বলেন, রিসেন্টও আপনারা বলেছেন, কিন্তু আমরা ফলো আপ হচ্ছে না। তো ফলো আপ হচ্ছে না, আমরা বললাম তো বারবার যে আমরা মানে ব্যর্থ হয়ে আসতেছে বারবার, কারণ যখন ঘটনা ঘটে যাবে তখন কিন্তু আর কোন পিছানোর উপায় নেই। সেই জন্য আমরা বারবার বলছি, অনেক সময় অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু আমরা যদি না বলি তখন দায়ভারটা কে নিবে, আমরা এই জন্য একটু হয়তো আমরা বলি, কিন্তু সত্যি কথাই এটা কিন্তু সারা পৃথিবীতে এভাবে কাজ করা হতো। এখন দেখেন ইভ্যাকুয়েশন ড্রিলটা রেগুলার দরকার। আরেকটা জিনিস জাপান অন্যান্য দেশে যেটা করে, মাঙ্গা বা কমিক্স বুকের মাধ্যমে এটাকে প্রপাগেট করে। কি করে ওরা যেটা করে, এই যে ঘটনা ঘটবে, একটা আর্থকুয়েক আসলে কী ঘটতে পারে, একটা বাচ্চার কি সাইকোলজি, স্কুলে থাকা অবস্থায় বাচ্চাটা কী করবে বা বাসায় থাকলে কী করবে, তার বাবা মা কী করবে, এগুলা কিন্তু মানুষকে কম বেশি জানাতে হবে এবং এই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সেটা একটা জিনিস। এখন তো হাই টাইম, কারণ অনেক বছর আর্থকুয়েক হয়নি। এখন যদি হয়, আমাদের ঢাকার যে পপুলেশন, চিটাগাংয়ের যে পপুলেশন বুম এখন, সেটা কিন্তু আসলে আনকন্ট্রোলড, এবং মানুষকে যদি ট্রেনিং না দিই আমাদের দুর্যোগ থেকে বাঁচার কোনো উপায় নেই। আপনি এখন এটা ওনার সাথে আমি জাস্ট অ্যাড করলাম, আমার জাস্ট আপনি যেটা বলেন, আসলে এটা নিয়ে অনেক দিন ধরে গবেষণা। আমি 2002-তে ইংল্যান্ডে গিয়েছিলাম একটা রিসার্চ করার জন্য, উইন্ড টানেলের। উইন্ড টানেল মানে যে বাতাসে একটা বিল্ডিংয়ের কী হয় এটা। তখনই আমার ইংল্যান্ডের এক প্রফেসর উনি বলছিলেন যে আর্থকুয়েক নিয়ে গবেষণা করেন, কোথাও যদি ফল্ট হয়, রাপচার হয়, কোথাও যদি ফাটলটা ঘটে, তখন তল থেকে কিন্তু বিভিন্ন রকম গ্যাস, র্যাডন, আর্গন, এগুলা গ্যাস উদ্গীরণ হয়। তো বাট এই ধরনের রিসার্চটা খুব বেশি আগাতে পারে নাই, মানে ওটার সাথে ওরা কোরিলেট করতে পারে। এটার অবশ্যই মানে ফাটল হলে কিন্তু গ্যাস উদ্গীরণ হবে, কোনটা বেশি হবে কোনটা কম হবে সেটা মেজার করার কথা ওনারা বলার চেষ্টা করতেন। বাট এটা খুবই অ্যাডভান্স রিসার্চ, ওয়ার্ল্ডের যে টপ কান্ট্রি আমেরিকা, ইউএসএ কিন্তু খুব একটা আগাতে পারেনি এটাতে, জাপানও আগাতে পারেনি। তো সেই জন্য আমি মনে করি যে অবশ্যই এটা উদ্যোগের, এটা নিয়ে আমাদের রিসার্চ করা দরকার, কিন্তু ওই ফান্ডিং আমাদের নেই। আমাদের নর্মাল বিল্ডিং মজবুতিকরণের এই যে সামান্য ফান্ডিং বা তার যে নেতৃত্ব দেয়া বা আমাদের দিক নির্দেশনা, সেটাই তো আমাদের দেওয়া হচ্ছে না, যেটা কিন্তু সরকারি 0 টাকায় করা সম্ভব, খালি পেপারে অ্যাড দিয়ে। তো এটা তো অনেক অ্যাডভান্স রিসার্চের কথা বলা হচ্ছে। আমি মনে করি যে আমাদের যে বললাম তো চিহ্নিতকরণ করা আছে, 1782 সালে আর্থকুয়েকে ডেফিনেটলি ওইদিকে হয়েছে, ওটা আমরা জানি। আমাদের উন্নয়ন তার মানে পুরো বাংলাদেশই কিন্তু কম বেশি এফেক্টেড হবে আর্থকুয়েকগুলোতে। এবং রিসেন্ট আর্থকুয়েক আপনি জানেন যে খুলনাতেও একটা আর্থকুয়েক হয়েছে, যেটা হিস্ট্রিক্যালি আমাদের কিন্তু খুব একটা হয়নি খুলনাতে। তার মানে পুরো বাংলাদেশের একটা এলাকায় একটু কম ঝুঁকিপূর্ণ ছিল, সেখানেও আর্থকুয়েক হয়েছে। নরসিংদীতেও কিন্তু অতীতে আর্থকুয়েক হয়নি। তার মানে সব জায়গায় দেখা যাচ্ছে কম বেশি আর্থকুয়েকের কিন্তু ঝুঁকি আছে। আমাদের এখন আমি যেটা মনে করি, যে আমরা যে এতগুলো কথা বললাম, যে আমাদের শর্ট টার্ম লং টার্মে কী করা উচিত, আমাদের মানুষকে সম্পৃক্ত করা উচিত, মানুষের ট্রেনিং দেওয়া উচিত, কমিউনিটি ভলান্টিয়ার ব্রিগেড তৈরি করা উচিত। কিন্তু মাথায় রাখতে হবে 90% পিপল উইল বি কিল্ড বাই দ্য বিল্ডিং ইটসেলফ। আমরা অ্যাওয়ারনেস বা এগুলা কিন্তু 10% মানুষকে বাঁচাতে পারবো, বাট বিল্ডিং মজবুতিকরণ করলে 90% মানুষকে বাঁচাবে। ওই দিকে আমাদের মধ্যে দিক নির্দেশনা থাকা উচিত। সাথে কমিউনিটি ফোর্সকে অবশ্যই ট্রেনিং দিতে হবে। আমাদের মানুষের ডিএসটি ইমাজিনেশন আছে, ডিএসটি ইমাজিনেশন একটা নতুন জিনিস, যেটা কিন্তু আমাদের খুব অভাব। আমাদের সরকারি আমলাদের কিন্তু কোনো ইমাজিনেশনই নেই যে একটা আর্থকুয়েক হলে কী হবে। সেই জন্য যেটা আমরা অনেক সময় করি, আমাদের ছাত্রদের এটা আমরা 2-3 বার করেছি, জাপানে এটা প্র্যাকটিস করে, সেটা আমার কিছুটা মডেলটা ওখান থেকে নেওয়া, চুরি করা বলতে পারেন বা কপি করা। ওনারা যেটা বলেছিলেন যে প্রথমে একটা যে ছেলে কোনোরকম আর্থকুয়েক জানে না, তাকে দিয়ে একটা শিট ফিল আপ করো যে আর্থকুয়েক হলে কী হবে, তার কি সাইকোলজিক্যাল ট্রেড, আবার তাকে ভিডিও দেখাও আর্থকুয়েক হলে কী কী ঘটনা ঘটতে পারে, তাকে আবার ফিল আপ করো। তাহলে বুঝতে পারবো যে বিফোর অ্যান্ড আফটার অ্যান ইভেন্ট তার সাইকোলজিক্যাল কী চেঞ্জ হয়। আমার মনে হয় যে আমাদের যারা সরকারি কর্তা ব্যক্তি আছেন, যারা আর্থকুয়েক সম্বন্ধে খুব একটা নলেজ নেই, যারা অন্যান্য জায়গায় আছেন, যারা এটা নিয়ে কাজ করবেন, তাদেরকে এই জাস্ট ইমাজিনেশন ট্রেনিংটা ইমিডিয়েটলি দরকার। জাপানে এটাকে বলা হচ্ছে মিগ্রো মাকি। প্রফেসর মেগুরো এটাকে আবিষ্কার করেছেন, সেই জন্য এটাকে নাম বলার। মাকি হচ্ছে ওই টেবিলটা, তাকে দিয়ে একটা টেবিল ফিল আপ করা হয়েছে যে তার নর্মাল তার নলেজটা কতখানি আছে আর্থকুয়েকে, এবং আফটার আর্থকুয়েক ভিডিওগুলো দেখাবে তার নলেজ গেইনটা কতখানি হতে। তাহলে সে বুঝতে পারবে যে একটা আর্থকুয়েক হলে কী ধরনের ক্ষতি হতে পারে। নাহলে কিন্তু তারা রিয়েল ফিল্ডে যে মানে হকচকা যাবে সবাই। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আপনাকে দিয়ে শেষ করতে চাই যে আসলে বাংলাদেশের কী ধরনের ক্ষতি হতে পারে সেটি আমরা বুঝতেই পারছি কী অবস্থা। আপনি ঢাকা শহরকে বা আমাদের যে শহর আছে, যে আধুনিক
শহরের ক্ষেত্রে আপনি কত মার্কস দিতে চান আসলে? আমাদের সবচেয়ে কোন জায়গাটি ভালো? এটা কঠিন প্রশ্ন, কারণ মানে আমার মনে হয় পৃথিবীতে আসলে কয়টা শহর পাবেন যেখানে মানুষ বিল্ডিং করছে কোটি কোটি টাকা খরচ করে যে কোনো নিয়ম মানছে না। এটা আসলে মানে এই যে না, আমরা অন্যান্য বা দেশের কথা এই যে শুনছি না, জলাভূমির আপনার কথা কাছে বলা স্যার হচ্ছে, যে হ্যাঁ, কিন্তু আমরা তো সেগুলো মানছি না। না এখন এই যে আমার মনে আছে আমার পিএইচডি হলো ওয়েটল্যান্ড কনজারভেশনের উপরে। আমি যখন আমার প্রফেসরকে বোঝাচ্ছিলাম যে এগুলা আইন আছে রক্ষা করার, কিন্তু এগুলো ভরাট হয়ে যাচ্ছে, আমি ওনাকে বোঝাতে পারছিলাম না, ওনারা বিশ্বাস করতে পারছেন যে কোনো দেশে আইন থাকলে ওই আইন কিভাবে ভঙ্গ হয়। এখন আমাদের এখানে কি বলবো, আমি জলসিঁড়ির মতো প্রজেক্ট একেবারে সরকারের উপর, যেটা জলাভূমি, যেটা ফ্লাড ফ্লো জোন হিসাবে দেখানো আছে, এগুলো যখন ভরাট হয়ে যায় ওই দেশে আসলে আপনি কি বলবেন যে কিভাবে হয় এটা আপনারা বলছেন, তারপরে সেই জিনিসগুলো কেয়ার করা হচ্ছে একটা না, তো হলো বা আমাদের কোনো তোয়াক্কা করা হচ্ছে না। আইনের প্রয়োগ নাই এবং তার কোনো শাস্তিও নাই। এখানে একটা জিনিস বলে রাখি, আমাদের কিন্তু উনিও জানে আমাদের 69 লজ আছে ডিয়াস্টার কেন্দ্র করে, কিন্তু একটাও ঠিক মতো ইমপ্লিমেন্টেশন নেই। লাস্ট লটা হচ্ছে ডিয়াস্টার মাঝে 1/2012-তে উনি জানে, আর বিল্ডিং কোড টোড তো আছে এরকম। আমরা মনে আছে না ওয়ার্ল্ড ব্যাংকে একটা আমরা কিন্তু ম্যাপিং করেছিলাম, 69টা ল আছে কিন্তু একটা প্রয়োগ নেই, কোনো প্রয়োগ নাই। এখন এই ক্ষেত্রে আপনি কি বলবেন? এবং আমাদের দেশের এখন এমন একটা কালচার হয়েছে যারা একেবারে মাথার উপরে বসে আছেন ওনারাও বলবেন আমাদের হাত পা বাঁধা। তা আমার প্রশ্ন হলো হাত পাটা বেঁধে রাখলো কে? এখন দেখবেন আমাদের যারা বিভিন্ন সময় মন্ত্রী হচ্ছেন ওনারা বলেছেন যে আমরা কিছুই করতে পারছি না, আমাদের হাত পা বাঁধা। রাজুকে চেয়ারম্যানও বলবে ওনার হাত পা বাঁধা। এখন হাত পাটা যে কে বাঁধলো, ওই সুতা যদি কাটতে না পারি তাহলে তো আর আমরা মনে হয় আমাদের নিজেদের হাত পা আমরা নিজেরাই একটা তো হলো ব্যক্তি পর্যায়ে আছে, আরেকটা আমরা মানছি না। হ্যাঁ, আমাদের আইনের প্রয়োগ যদি না হয়, আইনের প্রয়োগ করতে গেলেও আপনাকে ম্যানেজ করে ফেলা হচ্ছে কোনোভাবেই, মানে আমরাই করছি। এবং আমার এই ভূমিকম্পের ক্ষেত্রে বা আগুন লাগার ক্ষেত্রে আমার কাছে যেটা সবচেয়ে প্যাথেটিক, যে এখানে যেই মানুষগুলো মারা যাচ্ছে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, হ্যাঁ, তো এদের মানে জীবনের দামটাকে আমরা চিন্তা করছি না। যে বেলি রোডে যে আগুন লাগলো, ওই বিল্ডিংটা আসলে কিভাবে অপারেট করতে পারে? ওইটা একটা কমার্শিয়াল বিল্ডিং, সেখানে আমি রেস্টুরেন্ট, এরকম গ্যাস সিলিন্ডার ওইখানে আছে, এটা আমরা কিভাবে অ্যালাউ করছি? আমরা কয়েকদিন কি দেখলাম, কিছু অ্যাক্টিভিটি গেল, বন্ধ করে দিল রেস্টুরেন্ট, এটা তো সলিউশন আবার চালু হয়ে গেল। কারণ আমাদের এই যে বিল্ডিং এর টাইপোলজি অনুযায়ী এটা কমার্শিয়াল বিল্ডিং না রেসিডেন্সিয়াল বিল্ডিং, এটা একজন, আর ওইদিকে যে অ্যাক্টিভিটিটা ওখানে হবে সেটার পারমিশন দিচ্ছে আরেকজন, এদের মধ্যে কোনো সমন্বয় নাই এবং কেউ এটা সমন্বিত করতেও চায় না। সমন্বিত করাটা কিন্তু খুব একটা কঠিন না, যে আমি একটা রেস্টুরেন্টের পারমিশন আসলে কোথায় দিচ্ছি? একটা রানা প্লাজা, ওইখানে একটা ইন্ডাস্ট্রি হয়ে গেল, যে ইন্ডাস্ট্রি ওখানে হওয়ার মতো বিল্ডিংটা ক্যাপেবল কিনা সেটা তো কোথাও দেখার কোনো জায়গা নেই। সেটা সব জায়গায়, আমাদের প্রত্যেকটা জায়গায় একই বিষয়। আমরা মিক্সড ল্যান্ড ইউজের নামে যা এখন করছি, যে একটা গোডাউন হয়ে যাচ্ছে একটা রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে, দেখার কেউ নেই এবং আমরা কোথাও কোনো নিয়ম মানছি না। এই যে আমি বললাম যে 7টা ওয়ার্ডে কাজ করেছে আমাদের ছাত্ররা, সিপাহীবাগও আছে যেখানে আমরা জানি যে ভূমিকম্পের সময় বিল্ডিং ভেঙে পড়ছে, সেই সব জায়গায় তো কোনো আইন কানুন নাই। এখন আমার একটাই আমি আশার আলো দেখি, যে দ্রুত নগরায়ন হচ্ছে এবং পুরনো বিল্ডিং ভাঙছে। এখন যদি একেবারে খুব শক্ত হাতে বলা হয় যে ওই গলি ঘুপছে 8 ফিট রাস্তার পাশে আসলে ব্লক ডেভেলপমেন্ট, অনেকগুলো ব্লক একসাথে করে সবাই একেবারে ভূমিকম্প সহনীয় বিল্ডিং করতে বাধ্য করা যদি যায়, এবং বাধ্য করার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় জনগণকে আসলে এটার সাথে সম্পৃক্ত করা, তাদেরকে বোঝানো, ডায়ালগ করতে হবে। এই ডায়ালগ ছাড়া কিন্তু জোর করে হবে, জোর করে করা যাবে। কারণ ওই মানুষটা যখন বুঝবে যে সে তার 3 কাঠার মধ্যে ওই নিয়ম না মেনে একটা বিল্ডিং করার বদলে সবাই যদি একসাথে হয়, একসাথে হলে তার বেনিফিটগুলো কি, সে একটা রেজিলিয়েন্ট, একটা শক্তপোক্ত একটা বিল্ডিং পাবে, খোলা জায়গা পাবে, এগুলো যদি বোঝানো যায় এবং সরকারি যেসব নিয়ম কানুনগুলো আছে সেগুলা যাতে জনগণ যাতে উইনার হতে পারে, হ্যাঁ, সেই জায়গাগুলোকে যদি আমরা অ্যাড্রেস না করি তাহলে কিন্তু সম্ভব না। যে আপনাদের বক্তব্য নিশ্চয়ই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুনছেন এবং যারা সাধারণ মানুষ আছেন তারাও নিশ্চয়ই সেই বিষয়গুলো আরও বেশি সচেতন হবেন। কিন্তু আপা আধুনিক শহরের জন্য ঢাকাকে কোনো মার্কস দিতে চাননি আজকে। আসলে মার্কসের কথা যদি বলেন, আমার মনে আছে জামিল স্যার কাছে তখন 2099 সালে আমেরিকা স্ট্যানফোর্ড থেকে একটা এরকম সার্ভে করা হলো। তখন ওনাকে সারা পৃথিবীর 20টা দেশের মধ্যে একটা মার্কিং করতে পারলো। তখন কিন্তু ঢাকার সবচেয়ে ওর্স্ট
মার্কিং পেয়েছিল। একটু তখন বলে রাখি, এখন সেটা 99-এর ঘটনা, এখন প্রায় কত এখনো, বছর, ওই যে এখন প্রায় আমাদের 27 যে বছর। index, আমার মনে হয় ওর ওইখানে কাছাকাছি আমরা হয়তো আমরা নিচের আছি। দিক থেকে 3-4-এর মধ্যে থাকি অলওয়েজ, নিচের দিক থেকে নিচের দিক থেকে, হ্যাঁ। এবং সেটার জন্য আমি যদি বলি, আমি এই জন্য কথাটা বললাম যে আমরা উন্নতি ঘটেনি আমাদের ইন্টারিমিং গভর্নমেন্টের সময় একটা মানে বাসযোগ্য ঢাকা এই ধরনের একটা কাজ করার জন্য কথা বলা হয়েছিল। এবং আমি আজকে আপনাদের সামনে বলতে চাই যে বিভিন্ন বিষয়ে যারা এক্সপার্ট আছেন, যারা ধরেন ঢাকা ট্রান্সপোর্টেশন, যারা এয়ার পলিউশন, ওয়েস্ট ডিসপোজাল, ভূমি ব্যবহার নিয়ে যারা কাজ করেন, ওরকম সব মানুষগুলোকে একসাথে করা হয়েছে এবং একসাথে করে একটা মোটা রিপোর্ট আসলে রাজুকে দেওয়া হয়েছে। এবং সেইখানে এই বিল্ডিং সেফটি থেকে শুরু করে বাকি যা যা আছে সব বিষয়ে, শর্ট টার্মে কী করা যায়, মিড টার্মে কী করা যায়, লং টার্মে কী করা যায়, সব লেখা আছে। এখন আমরা যদি করতে চাই আমরা করব, আর যদি আমরা করতে না চাই তাহলে অবশ্যই আমরা করতে চাই। নিশ্চয়ই আমাদের আর একটা ঝাঁকুনির আগে টনক নড়বে আশা করি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।